ইন্টারন্যাশনাল কলেজের স্কুল শাখার অনলাইন শ্রেণী কার্যক্রমে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদেরকে ব্যবসা উদ্যোগের ষষ্ঠ অধ্যায় ব্যবসা পরিকল্পনা নিয়ে ধারাবাহিক আলোচনা করব। এই আলোচনায় এই অধ্যায়টি আমার তৃতীয় ক্লাস। এর আগে আমি দুইটি ক্লাস করিয়েছি। দুইটি ক্লাসের মধ্যে তোমাদেরকে ব্যবসায় পরিকল্পনা কি, ব্যবসায় পরিকল্পনা গুরুত্ব এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে গত ক্লাসে আমি যে ব্যবসা পরিকল্পনা মূল্যায়ন ও নির্বাচনের ক্ষেত্রে যে দুটি পদ্ধতি আছে, মাইক্রো স্ক্রিনিং এবং ম্যাক্রো স্ক্রিনিং, এই দুইটি নিয়ে আলোচনা করেছি। যারা ক্লাসটি মিস করেছো তারা অবশ্যই ক্লাসটি দেখে নিবে, ঠিক আছে? তো আজকে আমি এর পরবর্তী অংশে চলে যাচ্ছি। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে ক্ষুদ্র ব্যবসা পরিকল্পনার দিক নির্দেশনা। তার আগে আমি তোমাদেরকে একটি বিষয় বলতে চাই, সেটা হচ্ছে যে সংসদ টিভিতে তোমাদের নিয়মিত ক্লাস হচ্ছে, সেই ক্লাসটিতে তোমরা অবশ্যই অংশগ্রহণ করবে, সেই ক্লাসটি দেখবে। আর এখন আমি আমার ক্লাস শুরু করে দিচ্ছি, ঠিক আছে? এবং আরেকটি বিষয়, যদি তোমাদের কারো শুনতে অসুবিধা হয়, যদি শোনা না যায়, সেক্ষেত্রে তোমরা আমাকে কমেন্টস করে জানাতে পারো, ঠিক আছে? এখন আমরা পড়ব হচ্ছে ক্ষুদ্র ব্যবসা পরিকল্পনার দিক নির্দেশনা। ক্ষুদ্র ব্যবসা পরিকল্পনা করতে গেলে কোন কোন বিষয়গুলোর প্রতি আমাকে যত্নবান হতে হবে, বিষয়গুলোর প্রতি খেয়াল রাখতে হবে, সেই বিষয় নিয়েই আমরা আজকে আলোচনা করব। যে ক্ষুদ্র ব্যবসার ক্ষেত্রে পরিকল্পনা প্রণয়ন করতে গেলে আমাদেরকে কোন কোন বিষয়ের প্রতি সচেতন থাকতে হবে, কি কি বিষয়ের প্রতি নজর দিতে হবে। প্রথমে যে বিষয়টি আসবে, যে পরিকল্পনা প্রণয়ন করার সময় আমরা দেখব যে পরিকল্পনাটি অবশ্যই যাতে সংক্ষিপ্ত হয় এবং সংক্ষিপ্ত ও শব্দ বাহুল্য বর্জিত। কেন সংক্ষিপ্ত বর্জিত, শব্দবাহুল্য বর্জিত হবে? যখন আমরা একটি পরিকল্পনা করব, পরিকল্পনার লক্ষ্য, প্রকৃতি, ব্যবস্থাপনার ধরন, অর্থায়নের রূপা, এই সমস্ত কিছু কি করা থাকবে? উল্লেখ করা থাকবে এবং এই বিষয়গুলো খুবই সংক্ষিপ্তভাবে উল্লেখ করা থাকবে। যদি তুমি হিজিবিজি হাবিজাবি অনেক কথা বলে আসল কথাটাই না বলো, বা আসল কথা বলেছো, এত কথার মধ্যে বলেছো, যদি এটা ধরাই না যায়, সঠিকভাবে চিহ্নিতই করা না যায়, তাহলে কিন্তু সেই পরিকল্পনাটাই সঠিক হয় না। এই জন্য পরিকল্পনাটাকে অবশ্যই সংক্ষিপ্ত হতে হবে এবং অত্যধিক কথাবার্তা না থেকে শব্দ বাহুল্য বর্জিত হতে হবে, ঠিক আছে? আরেকটা বিষয় যেটা হচ্ছে জরুরি বিষয়, সেটা হচ্ছে অস্পষ্ট তথ্য থাকবে না। অস্পষ্ট তথ্য পরিহার, ঠিক আছে? আমাদের কি করতে হবে, যে আমাদের অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে আমি যে পরিকল্পনা তৈরি করছি, সেই পরিকল্পনার তথ্যগুলো অবশ্যই স্পষ্ট হতে হবে। যদি ধরো আমি একটা গল্পের ছলে যদি বলি, তোমরা দুই বন্ধু আছো, তোমাদের রেজিস্ট্রেশন হবে, এই জন্য এক বন্ধু অনুপস্থিত আছে, তাকে তুমি ফোনে জানাচ্ছ যে আমাদের তো রেজিস্ট্রেশনের জন্য আসলে যে কাগজপত্রগুলো প্রয়োজন হয়, ছবির প্রয়োজন, বা অষ্টম শ্রেণীর রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি বা প্রবেশপত্রের ফটোকপি প্রয়োজন, এগুলোর কথা যদি তুমি না বলে তুমি বলতেছো, বা কোন দিন রেজিস্ট্রেশন হবে সেই তথ্য না দিয়ে তুমি বলতেছো রেজিস্ট্রেশন হবে, তুই আসিস, ব্যাগ নিয়ে আসিস, কলম নিয়ে আসিস, এই যে অস্পষ্ট তথ্য, এরকম যেন না হয়। ঠিক ব্যবসার পরিকল্পনার ক্ষেত্রেও তথ্যগুলো স্পষ্ট থাকতে হবে। তোমার পরিকল্পনার মধ্যে থাকতে হবে কত টাকা মূলধন বা অর্থায়নের উপায়টা কোত্থেকে আসতেছে, এই সবগুলো বিষয় কিন্তু স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে, ঠিক আছে? এরপর আরেকটি বিষয় হচ্ছে যে টেকনিক্যাল শব্দ বা কঠিন শব্দ পরিহার। কঠিন শব্দ পরিহার করতে হবে। দেখো,
এখন যদি আমি মাছ ব্যবসায়ী হই, মাছের কিছু বৈজ্ঞানিক নাম আছে, সেটা কি সবাই বুঝবে না। বা বিভিন্ন ধরনের পণ্যের কিছু কঠিন বা টেকনিক্যাল নাম থাকে, এটা কিন্তু সকলের বোধগম্য নয়। এই জন্য পরিকল্পনা প্রণয়নের সময় এমনভাবে পরিকল্পনা প্রণয়ন করতে হবে যাতে করে এই সব টেকনিক্যাল বা কঠিন শব্দগুলো পরিহার করা যায়। এটা এমন যাতে না হয় শুধুমাত্র বিশেষজ্ঞরাই জানে, বুঝতে পারছে, এটা এরকম করা যাবে না। সবার জন্য মানে বোধগম্য হয় এমন শব্দ ব্যবহার করতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে আরও কয়েকটি বিষয় খুবই জরুরি, সেটা হচ্ছে ব্যবস্থাপনা টিমে এমন কোনো অপরিচিত ব্যক্তিকে নিয়োগ দেওয়া যাবে না যার সাথে, অপরিচিত হলে কি হবে, তুমি তার কাজের ধরন কি, তার চিন্তা ভাবনা কি, এসব সম্পর্কে কিন্তু জানা থাকে না। তাহলে কাজ করার ক্ষেত্রে সমন্বয় হয় না, কোঅর্ডিনেশন করা যায় না। এই জন্য অপরিচিত ব্যক্তিকে ব্যবস্থাপনা টিমে অংশগ্রহণ করানো যাবে না। তারপর আরেকটি বিষয় হচ্ছে বর্তমান ও ভবিষ্যৎ সমস্যা সম্পর্কে ধারণা থাকতে হবে। তোমরা সবাই খাতায় এই বিষয়গুলো লিখে ফেলো, তাহলে তোমাদের পড়াটা কিন্তু হয়ে যাবে। বর্তমান ও ভবিষ্যৎ সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানের উপায় নির্ধারণ। আচ্ছা, তার আগে আমি একটু দেখি যে তোমরা সবাই শুনতে পাচ্ছ কিনা। যদি এমন হয় যে কিছু শোনা যাচ্ছে না, তাহলে কিন্তু আমাকে তোমরা জানাবে বিষয়টি। আচ্ছা, আমাদের সাথে এখন ইলা আছে, তারপর আছে সোহান সর্দার আছে, তারপর নাহিদা জান্নাত আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম দিয়েছে ইলা, ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবাই মনে হয় শুনতে পাচ্ছ, আশা করছি শুনতে পাচ্ছ, নয়তো কমেন্টে তো তোমরা আমাকে জানাতে, ঠিক আছে। তারপর আমরা কি করব, বর্তমান ও ভবিষ্যৎ সমস্যা চিহ্নিতকরণ। বর্তমান ও ভবিষ্যৎ সমস্যা কি, দেখো তো কি হতে পারে। আমরা যখন পণ্য নিয়ে ব্যবসা করি, সেটা এক জায়গা থেকে আরেক জায়গায় আনা নেওয়া করা হয়। সেটা নদীপথে হতে পারে বা সড়ক পথেও অনেক সময় দুর্ঘটনার কবল হয়। আমরা যখন বিমা, এর আগের অধ্যায়টা করেছি, বিমা অধ্যায়টাতে আমি কি দেখেছি, যে ব্যবসা করতে গেলে কিছু কিছু ঝুঁকি বিদ্যমান থাকে। যে পণ্য আনয়নের সময় জলদস্যু আক্রমণ হয়, ঘূর্ণিঝড় হয়, নদীপথে যদি আনতে যাই তাহলে কি পণ্যের ক্ষতি হয় বা সড়ক পথে দুর্ঘটনা হতে পারে। এই যে ভবিষ্যতের সমস্যাগুলো আগে থেকে কি করতে হবে, চিহ্নিত করে রাখতে হবে এবং সমাধানের উপায় নির্ধারণ করতে হবে। সমাধানকে আমরা বিমার মাধ্যমে এটা সমাধান করতে পারি। এছাড়া কি হতে পারে, দেখো বাজারে তুমি একটা পণ্য ছাড়ছো, সেই পণ্যের প্রতিযোগী চলে আসতে পারে। ধরো তুমি নুডলস বা বিস্কিট যেটাই পণ্য বাজারে ছাড়ো না কেন, বা একটা কলম হতে পারে, তোমার সাথে আরও অনেক প্রতিযোগী থাকতে পারে। তারা কি চিন্তা ভাবনা করছে, তারা কি সুযোগ সুবিধা দিচ্ছে, সেক্ষেত্রে তোমাকে কি ধরনের সুযোগ সুবিধা দিলে বেশি তোমার পণ্যটি বেশি বিক্রয় হবে, এই বিষয়গুলোর প্রতি অবশ্যই আগে থেকে চিহ্নিত করে রাখতে হবে। সমস্যা থাকলে সে সমস্যা চিহ্নিত করবে এবং কিভাবে এর সমাধান করতে হবে সেগুলোর উপায় নির্ধারণ করে রাখতে হবে। আর আশা করছি তোমরা বুঝতে পারছো। আর যদি কোনো রকম প্রশ্ন থাকে তোমরা আমাকে অবশ্যই জানাবে। তারপর হচ্ছে ব্যবস্থাপনা টিমে, একটা ব্যবসা যখন পরিচালনা করা হয় তখন কিছু ব্যবস্থাপনা পরিষদ থাকে, সেই ব্যবস্থাপনা টিমে সকলে জড়িত রাখতে হবে। ব্যবস্থাপনা টিমে সদস্যদের জড়িত করা, সকল সদস্য, ঠিক আছে, সকল সদস্যদের জড়িত করা। দেখো ব্যবস্থাপনা টিমে যদি সবাইকে জড়িত না রেখে তুমি নিজের মধ্যে সমস্ত ভার নিয়ে রাখো, কোনো একটা সমস্যা হলে তুমি অন্য সদস্যদের সাথে কিন্তু সেই বিষয়টা নিয়ে পরামর্শ করতে পারবে না, কারণ তারা এই সমস্যা সম্পর্কে জানেই না। তারা সমস্যা যদি নাই জানে, এটা সমাধানে কিভাবে তোমাকে সহযোগিতা করবে। এই জন্য ব্যবস্থাপনা টিমে যতজন সদস্য থাকবে সেই সকল সদস্যকে এই ব্যবসা পরিকল্পনা প্রণয়নে কি করতে হবে, জড়িত রাখতে হবে। তারপর হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা।
বিশেষজ্ঞদের পরামর্শ নেয়া। আচ্ছা, কিভাবে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া যায় দেখো, প্রয়োজনে যে বলেছে বিশেষজ্ঞদের পরামর্শ নেয়া, কিভাবে নিবা? ধরো একটা পণ্য তুমি বাজারে, নতুন পণ্য বাজারে ছাড়ছ, তোমার পণ্য সম্পর্কে কেউ জানেই না, তো জানানোর জন্য কি করি আমরা? বিজ্ঞাপন দেই না? এখন বিজ্ঞাপন সম্পর্কে যে পণ্য উৎপাদন করছে তার কিন্তু ধারণাও থাকে না যেটা কিভাবে বিজ্ঞাপন করলে পণ্যটি প্রচারণা ভালো হবে। তখন কি বিজ্ঞাপনী সংস্থা থাকে, বিজ্ঞাপন সম্পর্কে যাদের ধারণা থাকে বা বিশেষজ্ঞ যারা, তারা কি করতে পারে? তোমাকে পরামর্শ দিতে পারে। বা একটা পণ্য প্রস্তুত করতে গেলে এটার যদি কোনো খারাপ দিক, সাইড ইফেক্ট থাকে বা ওটার থেকে কিভাবে উত্তরণ করা যায়, এসব কিছু কিন্তু বিশেষজ্ঞের মাধ্যমে পরামর্শ নিয়ে সমাধান করা যায়। ঠিক আছে, তাহলে আমরা আজকে জানতে পারলাম যে ক্ষুদ্র ব্যবসা পরিকল্পনা প্রণয়ন করতে গেলে আমাদের কি কি বিষয়ের প্রতি অবশ্যই নজর দেওয়া প্রয়োজন। আমি আশা করছি তোমরা সবাই এটা বুঝতে পারছো। এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্ষুদ্র ব্যবসা পরিকল্পনায় কি বিষয়বস্তু কি। ঠিক আছে, তোমরা সবাই অবশ্যই কি করবে? যে পড়াটা আজকে পড়াচ্ছে সেটা পড়ে ফেলবে। যদি তোমরা এটা রেখে দাও তাহলে কিন্তু যখন তোমরা নিজেরা পড়তে যাবে তখন কিন্তু আর মনে থাকবে না যে মিস এটা কিভাবে বুঝিয়েছিল। এই জন্য তোমরা অবশ্যই পড়া এখনই শেষ করে ফেলবে। আচ্ছা, এখন আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্ষুদ্র ব্যবসা পরিকল্পনার বিষয়বস্তু। ব্যবসা পরিকল্পনার বিষয়বস্তু। ঠিক আছে, ক্ষুদ্র ব্যবসা পরিকল্পনার বিষয়বস্তুতে প্রথমেই যেটা থাকবে যে ব্যবসা প্রতিষ্ঠানের নাম। ব্যবসা প্রতিষ্ঠানের নাম থাকতে হবে। দেখো, আমরা বিভিন্ন সময়, তোমরা কিন্তু জানো যে কি হয়, বিভিন্ন সময় কিন্তু প্রতিষ্ঠানের নাম থাকতে হবে। তোমরা যে অঙ্ক করো মাঝে মাঝে হিসাব বিজ্ঞান বা ফিনান্স ব্যাংকিংয়ে, দেখো না, মিনি ট্রেডার্স, তারপর সবুজ এন্টারপ্রাইজ, যমুনা লিমিটেড, প্রাইভেট লিমিটেড, এরকম নাম থাকে না? ঠিক তেমনি পরিকল্পনার সময় এই ব্যবসা প্রতিষ্ঠানের নামটা নির্ধারণ করে রাখতে হবে। তারপর হচ্ছে 2 নাম্বার হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা। তুমি কোন স্থানে তোমার প্রতিষ্ঠানকে নিয়ে ব্যবসা করছো সেই স্থানের ঠিকানা দিতে হবে। ধরো আমি যদি একজন ব্যবসায়ী হই এবং আমার ব্যবসা প্রতিষ্ঠানটি যদি বাড্ডা এলাকায় হয়, তাহলে আমি যখন পরিকল্পনা প্রণয়ন করব এটা অবশ্যই তখন এই প্রতিষ্ঠানের নাম তো থাকবেই, ঠিকানাটাও কিন্তু আমার এখানে দিতে হবে। বা আমি যদি মিরপুরে দেই তাহলে আমার কি করতে হবে? মিরপুর উল্লেখ করে ঠিকানাটা দিতে হবে। ঠিক আছে, এরপর হচ্ছে উদ্যোক্তাগণের নাম। উদ্যোক্তাগণের নাম। যদি এক মালিকানা ব্যবসা হয় তাহলে একজন উদ্যোক্তা থাকবে। উদ্যোক্তা এই জন্য বলছি, উদ্যোক্তা বা উদ্যোক্তাগণের নাম। তারপর হচ্ছে ব্যবসা যখন পরিচালনা করা হয় তখন ওই পরিচালক বৃন্দের নাম। পরিচালক বৃন্দের নাম থাকতে হবে। আরেকটা কি বিষয় থাকতে হবে দেখো, ব্যবসার ধরন। আমরা জানি, তোমরা 4র্থ অধ্যায় পড়েছো কিন্তু, যে কয়েক ধরনের ব্যবসা হয়, তাই না? এক মালিকানা ব্যবসা, অংশীদারি ব্যবসা, যৌথ মূলধনী ব্যবসা। এখন তুমি যখন পরিকল্পনা প্রণয়ন করবে তখন এটা কি এক মালিকানা ব্যবসা নাকি অংশীদারি ব্যবসা, এই কথাগুলো কিন্তু তোমার পরিকল্পনায় থাকবে, বিষয়বস্তুর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। তাহলে এক মালিকানা হতে পারে, এটা অংশীদারি বা যৌথ মূলধনী। ঠিক আছে, এই কথাগুলো কিন্তু থাকবে। আরেকটা বিষয়, এই যে ব্যবসার ধরন, এখন এই ব্যবসার পরিচালনার ধরন,
এখন হচ্ছে ব্যবসা ব্যবস্থাপনার ধরন লেখা থাকতে হবে। ব্যবসায় ব্যবস্থাপনার ধরন, ব্যবস্থাপনার ধরন কিরকম? ব্যবস্থাপনার ধরন কিরূপ দেখো, এক মালিকানা ব্যবসার প্রতিষ্ঠানটি যদি এক মালিকানা হয় তাহলে একক ব্যবস্থাপনা, আর যদি যৌথ মূলধনী হয় তাহলে যৌথ ব্যবস্থাপনা, আর যদি অংশীদারি হয় তাহলে অংশীদারি ব্যবস্থাপনা। এটা উল্লেখ থাকতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে খুবই জরুরি বিষয়, সেটা হচ্ছে মূলধনের পরিমাণ। আমরা সবাই জানি ব্যবসা করতে গেলে অবশ্যই মূলধন প্রয়োজন। এখন এই মূলধনের পরিমাণটা কতটুকু তোমাকে আগে থেকে নির্ধারণ করে রাখতে হবে, এবং এই মূলধন তোমার নিজস্ব মূলধন, এই সম্পূর্ণ মূলধনের পরিমাণ যখন লিখবা, ধরো 10 লাখ টাকা মূলধনের পরিমাণ, এর মধ্যে কতখানি নিজস্ব মূলধন এবং কতটুকু ঋণ মূলধন, এই সব কিছু বিষয় কিন্তু উল্লেখ থাকতে হবে। এরপর দেখো 8 নম্বরটা আমি লিখি বাজার জরিপে, পাশে লিখে দিচ্ছি, দেখা যাচ্ছে কি? বাজার জরিপ। বাজার জরিপের কথাটা কিন্তু বারবার আসতেছে। বাজার জরিপ কি? তুমি যে ব্যবসাটি পণ্যটি নিয়ে ব্যবসা করতে চাচ্ছ সেই পণ্যটির বাজারের আকার কত বড়, ঠিক আছে? যে এই পণ্যটি কি সকলের জন্য কিনা, যে যেমন যদি আমি তোমাদের গত ক্লাসেও কিছু উদাহরণ দিয়েছিলাম এরকম। দেখো আইসক্রিম কিন্তু ছোট বাচ্চারা এবং মাঝবয়সী মানুষজন খেতে পছন্দ করে, একদম বাচ্চা থেকে নিয়ে বয়স্ক মানুষ পর্যন্ত কিন্তু আইসক্রিম খায় না। কিন্তু একটা সাধারণ বিস্কিট কিন্তু এটা ছোট বাচ্চারাও খায়, মাঝবয়সীও খায়, বৃদ্ধ মানুষও খায়। কিন্তু চকলেট বিস্কিট আবার শুধুমাত্র কি ছোট বাচ্চারা বেশি পছন্দ করে। এই যে যেই সব ক্রেতার জন্য তুমি তোমার পণ্যটা বাজারে ছাড়তে চাচ্ছ, যে পণ্যটা নিয়ে ব্যবসা করতে চাচ্ছ, সেই বাজারটাকে জরিপ করে দেখতে হবে যে এই বাজারের আকার কত বড়, এখানে আমি যে পণ্যটা নিয়ে ব্যবসা করতে চাচ্ছি এর ক্রেতার সংখ্যা কত। সেই অনুযায়ী তোমাকে পণ্য উৎপাদন করতে হবে, বিক্রয়ের পরিমাণ নির্ধারণ করতে হবে। এই বিষয়গুলো তোমাকে কিন্তু আগে থেকে উল্লেখ করে রাখতে হবে। বাস্তবসম্মত উৎপাদন লাগবে। বাস্তবসম্মত কি? ধরো একটা এলাকায়, বাড্ডা এলাকায় ধরো, বা অন্য একটা এলাকা, যে কোনো জায়গা ধরতে পারো, সেই এলাকার জন্য তুমি এসির ব্যবসা করতে যাচ্ছ, কিন্তু এসিটা আমরা জানি সব সময় অফিস ভবনগুলোতে বেশি পরিমাণ এসি ব্যবহার হয়, বা যেসব এলাকার মানুষের জীবনযাত্রার মান অনেক উন্নত তারা এসি ব্যবহার করে। সব এলাকার জন্য কিন্তু সব এলাকার মানুষের জন্য কিন্তু এসি সবাই ব্যবহার করতে পারে না, যেহেতু এগুলো কি অনেক মূল্যবান, মানে দামি জিনিস, কিনতে অনেক বেশি খরচ হয়। কিন্তু একজন এই ফ্যান কিন্তু আমরা দেখি যে আপামর জনগণ ব্যবহার করছে। ফ্যানের ব্যবসা করতে গেলে তুমি কিন্তু ক্রেতার সংখ্যা নির্ধারণ করতে পারবে। আর এসির ক্ষেত্রে তোমাকে চিহ্নিত করতে হবে যে এই এলাকায় এসি ব্যবহারকারীর সংখ্যা কত। এই যে বাজার জরিপ করা, এই বাজার জরিপ সম্পর্কে ক্রেতার সংখ্যা, আকার, সব কিছু সম্পর্কে কিন্তু পূর্ব থেকেই উল্লেখ থাকতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে মুনাফার পরিমাণ নির্ধারণ। যখন তুমি বাজার জরিপ করে ফেলবা তখন তুমি এর বাস্তবসম্মত উৎপাদনের পরিমাণ নির্ধারণ করতে পারবা, বিক্রয়ের পরিমাণ নির্ধারণ করতে পারবা। যখন তুমি এগুলো করতে পারবা তখন তুমি আরেকটা কাজও করতে পারবা, সেটা হচ্ছে মুনাফা নির্ধারণ করতে পারবা। মুনাফা নির্ধারণ, ঠিক আছে? আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো। আর যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে করতে পারো। আমি বারবারই তোমাদেরকে এই কথাগুলো বলছি যে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে প্রশ্ন করো তোমরা। আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো। এখন আমরা কিন্তু এই ব্যবসার পরিকল্পনার একদম লাস্টের দিকে চলে আসছি। এর আগের ক্লাসগুলোতে আমরা ব্যবসা পরিকল্পনার গুরুত্ব, মাইক্রো স্ক্রিনিং নিয়ে আলোচনা করেছি, ঠিক আছে? এখন আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নগদ প্রবাহ বিবরণী। একটু মুছে নেই। নগদ প্রবাহ বিবরণীটা কি
এবং এই নগদ প্রবাহ বিবরণী থেকে তোমরা কি করতে পারবে, একজন ব্যবসায়ী তার প্রতিষ্ঠানের নগদের অবস্থা সম্পর্কে জানতে পারে। নগদ প্রবাহ বিবরণী, ঠিক আছে? আচ্ছা, এই যে নগদ প্রবাহ বিবরণীটা সেটা কিভাবে করা যায়? এটা দৈনিক ভিত্তিতে হতে পারে, এটা সাপ্তাহিক ভিত্তিতে হতে পারে, এটা মাসিক ভিত্তিতে হতে পারে। এই নগদ প্রবাহ বিবরণী থেকে একজন ব্যবসায়ী তার প্রতিষ্ঠানে কি পরিমাণ নগদ আসছে এবং কি পরিমাণ নগদ যাচ্ছে, নগদ অবস্থা সম্পর্কে ওয়াকিবহাল থাকতে পারে, ঠিক আছে? একটা প্রতিষ্ঠানে বিভিন্নভাবে নগদ আসে, আবার কি নগদ অর্থের প্রাপ্তি ঘটে, আবার কি হয় নগদ অর্থের চলে যায় সেই প্রতিষ্ঠান থেকে। এই যে এই বিষয়গুলো সম্পর্কে যে বিবরণে উল্লেখ থাকে সেটাকেই বলে নগদ প্রবাহ বিবরণী। তারপর হচ্ছে এরপর এখন আমি তোমাদের যেহেতু পরীক্ষা চলছে এই জন্য আর আমি আজকে ক্লাসটাকে দীর্ঘায়িত করছি না। আর পরীক্ষা তোমাদের প্রায় শেষ, তোমরা সবাই আশা করছি ভালোভাবে পরীক্ষায় অংশগ্রহণ করেছো এবং নিয়মিতভাবে তোমাদের আমি প্রায় দিনই একটা কথা বলি যে স্বাস্থ্যবিধি মেনে চলবে। মনে হয় শুনতে শুনতে আর ভালো লাগে না, তারপরও আমি বলি, বারবার যখন একটা কথা বলা হয় তখন কিন্তু মানুষের মনের মধ্যে সেই বিষয়গুলো আসলে গেঁথে থাকে। আমি আবারও বলছি যে করোনা পরিস্থিতি এখনও কিন্তু স্বাভাবিক হয়নি, সেটা বরঞ্চ বেড়েই চলছে, পুরো বিশ্বই এ নিয়ে লড়াই করছে। এই জন্য কিছু স্বাস্থ্যবিধি অবশ্যই তোমাদের মেনে চলতে হবে, যেগুলো সম্পর্কে তোমরা সবাই জানো যে আমি বলে থাকি যে মাস্ক ব্যবহার করবে, বারবার হাত ধুবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখবে। এছাড়া কিছু বিষয় আছে, যেহেতু দীর্ঘদিন ঘরে আছো, নড়াচড়া হয় না, এর জন্য কিছু শারীরিক ব্যায়াম করতে পারো এবং পুষ্টিকর খাবার খাবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, সরকারি দেয়া নির্দেশনাগুলো মেনে চলবে, আর নিয়মিত পাঠ অনুশীলন করবে, নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করবে। তোমরা অনেকেই আছো যে লাইভ ক্লাসটায় অংশগ্রহণ করতে পারো না, অনেক সময় বলো যে মিস আমি পরে ক্লাসটা দেখে নেই। সেক্ষেত্রেও তোমরা যখন পরে দেখবে অবশ্যই তোমাদের নাম রোলগুলো দিবে, না হলে কিন্তু আমরা বুঝতে পারি না তোমরা কি ক্লাস করছো কি করনি। যখনই তোমাদের সাথে আমি ফোনে যোগাযোগ করি বা কোনোভাবে যোগাযোগ করা হয় তখন বলো যে মিস আমি দেখি, কিন্তু আমি কিন্তু বুঝি না তোমরা কিভাবে দেখো। কারণ এই জন্যই তোমাদেরকে অবশ্যই নাম রোল শ্রেণীটা দিয়ে রাখতে হবে, ঠিক আছে? আর আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে একটি নতুন অধ্যায় নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।